গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম মুহম্মদ সাইফের উপন্যাস কালো অধ্যায়। পড়ছি এর তৃতীয় পর্ব। বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরলাম শিরিন বানুর কাছে। আমার দিকে তাকাও অনুষ্ঠানটা আমি এভাবেই সাজিয়েছি। একবার আমরা শুনব তাজুল ইসলামের কথা, আর অন্যবার শুনব শিরিন বানুর কথা। ওনাদের সব কথা শেষ হলে আমি দুজনকে মুখোমুখি বসাবো। তারপর 5 মিনিট ওনারা একে অন্যের চোখের দিকে তাকিয়ে থাকবেন, মুখে কোনো কথা বলবেন না। 5 মিনিট পর আমি ওনাদের কাছে জানতে চাইব, এখনও কি আপনারা একে অন্যকে আগের মতোই ঘৃণা করেন, নাকি আপনারা একে অন্যকে কিছুটা হলেও ক্ষমা করতে পেরেছেন। আমি এই পর্বে শিরিন বানুকে বললাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগতম। আপনি বলছিলেন আপনার বাবার গল্প। আপনার বাবা সাইকেল এবং মোটর চুরির দায়ে জেলে গেলেন, তারপর কি হলো? বাবার সেবারের জেলে যাবার দৃশ্যটা আমি নিজের চোখে দেখিনি, কারণ তখনও আমার জন্ম হয়নি। গল্পটা আমি আমার মায়ের মুখ থেকে শুনেছিলাম। বাবা সেবার জেলে যাবার 4 মাস পর আমার জন্ম হয়। আমি বাবাকে প্রথম দেখি জেলখানায়। বাবা যখন বাড়ি ফিরছিল তখন আমার বয়স হয়েছিল 3 বছর। ছোটবেলা আমার মা অদ্ভুত কিছু কাণ্ড করত। বাবা যখনই জেলে যেত তখনই মা একটা ছোট্ট পাথরের টুকরা কুড়াতো। তারপর সেই পাথরটা একটা বয়ামে রেখে দিত। বাবা যতবার জেলে গিয়েছে কিংবা পুলিশের থানা হাজতে গিয়েছে, মা ততবার পাথর জমিয়েছে। আমার মায়ের স্মৃতিশক্তি ছিল অসাধারণ। তার পরিষ্কার মনে থাকত কোন পাথরটা কোন সময়। আমার বয়স যখন 10-11 বছর হলো, তখন মা আমাকে সেই পাথরগুলোর গল্প বলতো। কাঁচের বয়াম থেকে একটা একটা পাথর বের করত মা, আর বলতো সেবার কি হয়েছিল, বাবাকে কি কারণে পুলিশে ধরেছিল, বাবা সেই পর্বে কতদিন জেলে ছিল। বাবার এইসব কুকীর্তির গল্প করতে মার অনেক কষ্ট হতো। গল্প বলার সময় মার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ত। শাড়ির আঁচল দিয়ে মা বারবার চোখ মুছত। তারপরও মা আমাদের 3 ভাই বোনকে গল্প শোনাত। প্রতিটা গল্পের শেষে মা বলতো, এখন বুঝলি তো অপরাধ করলে পরিণতি কি হয়, অন্যায় করলে শাস্তি একদিন না একদিন পেতেই হয়। জীবনে কোনোদিন পাপের রাস্তায় চলবি না, সবসময় সৎ পথে থাকবি। যে সৎ পথে থাকে আল্লাহ তাকে স্বয়ং সাহায্য করে। তবে আমি মায়ের উপদেশটা ঠিক গ্রহণ করতে পারতাম না। মার গল্পে আমি কোনোদিন বাবার অপরাধ দেখতে পেতাম না, আমি দেখতে পেতাম আর্ট। মা যখন বাবার লোক ঠকানোর গল্প বলতো, তখন আমার মনে হতো আমার বাবা একজন জাদুকর, ম্যাজিশিয়ান। বাবা কি চরম দক্ষতার সাথে মানুষকে বোকা বানায়, কি তার নৈপুণ্যতা। তাছাড়া বাবার সাথে আমার সম্পর্কটাও ছিল স্পেশাল। কিরকম? আমি জিজ্ঞাসা করলাম। আমরা ছিলাম 3 ভাই বোন, 2 ভাই আর আমি। সাচ্চু বাচ্চু ভাই ছিল 1 বছরের ছোট বড়, আর ওদের সাথে আমার বয়সের পার্থক্য ছিল 15 বছর। আমার জ্ঞান হবার পর বাবা আমাকে প্রায়ই বলতো, আমি তোর সাথে একটা বিরাট অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা করিস মা। কি অন্যায় বাবা? আমি জিজ্ঞাসা করতাম। বাবা বলতো, মারে, তুই আমার অপ্রত্যাশিত সন্তান, মানে একটা অ্যাক্সিডেন্ট। আমি মনে করতাম আমার 2 ছেলে আছে, এটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ, আমার আর সন্তানের দরকার নেই। তাই তোর মা যেদিন আমাকে বলল তুই পেটে এসেছিস, সেদিন আমার তোর উপর ভীষণ রাগ হয়েছিল। মনে হয়েছিল তুই একটা ঝামেলা, সংসারের আরেকটা বোঝা। আমি কি সত্যি ঝামেলা বাবা? আমার প্রশ্ন শুনে বাবা আমাকে বুকে জড়িয়ে ধরত। চোখ মুছতে মুছতে বাবা বলতো, না রে মা, তুই আমার কলিজার টুকরা। যখন তুই জন্মগ্রহণ করলি
তখন আমি জেলে। তোকে যখন প্রথম দেখলাম তোর মায়ের কোলে, তখন আমি অনেকক্ষণ তোর দিকে তাকিয়েছিলাম। কি সুন্দর দেখতে ছিলি তুই, যেন এক টুকরা চাঁদ মায়ের কোলে শুয়ে হাত পা নাড়ানাড়ি করছে, দুর্বল গলায় কাঁদছে। তখন থেকেই তুই আমার কলিজার টুকরা, জানের জান, পরাণের পরাণ। বাবার কথা শুনে আমার কেমন জানি লাগতো, সেই অনুভূতিটা আমি ঠিক বোঝাতে পারবো না। আমিও বাবাকে জড়িয়ে ধরতাম। এখন বুঝি আমার বাবা একজন সংবেদনশীল মানুষ ছিল। বাবার চরিত্রের বিপরীত ছিল তার মন, যেন এক দূষিত শরীরে পবিত্র আত্মা, যেন নোংরা বোতলে পরিষ্কার জল। আমি কোনোদিন এমন কোনো বাবার কথা শুনিনি যে তার অপ্রত্যাশিত সন্তানের কাছে দুঃখ প্রকাশ করেছে, তার কাছে ক্ষমা চেয়েছে। ক্ষমা চাওয়ার কোনো দরকার আদৌ আছে কিনা তাও আমি জানি না। তবে কোনো বাবা যদি তার অপ্রত্যাশিত সন্তানের কাছে ক্ষমা চায়, তাহলে সেই বাবা নিঃসন্দেহে একজন সংবেদনশীল বাবা, মহা সংবেদনশীল মানুষ। জানেন কামাল সাহেব, আমার বাবার সাথে আমার এমন অনেক স্মৃতি আছে যেগুলো মনে হলে আমি এখনো হাসি, শব্দ করে হাসি। যেমন যেমন একবার কি হলো শোনেন। আমার বয়স তখন 11 কি 12 বছর। আমি তখন থাকি সুরাইয়া ম্যাডামের বাড়িতে। মাসে একবার বাড়িতে আসি, 2-3 দিন থাকি, তারপর আবার ফিরে যাই ম্যাডামের বাড়িতে। ততদিনে সাচ্চু ভাই বাচ্চু ভাই কেউ বাবা মার সাথে থাকে না। তারা বড় হয়েছে, বিয়ে করেছে, শুরু করেছে নিজেদের সংসার। সাচ্চু ভাই থাকে 12 বাজারে আর বাচ্চু ভাই খালিশপুরে। বাবা মা তখন থাকতো স্টেশন রোডের গোরস্থানের পাশে। সেখানে সরকারি খাস জমিতে বাবা একটা বাড়ি বানিয়েছিল, বাঁশের বেড়া, টিনের চাল। এলাকাটা ছিল খুবই নির্জন। মৃত মানুষদের মহল্লায় একটা মাত্র জীবিত মানুষের বাড়ি, সেই বাড়িটাই আমাদের। আমি সেবার বাড়ি এসে দেখলাম বাবা গালে হাত দিয়ে বারান্দায় বসে আছে। তার খুব মন খারাপ। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা, মা কি তোমার উপর রাগ করে আবার বাড়ি ছেড়েছে? বাবা কোনো উত্তর দিল না, শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আমি তখনই আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। বাবাকে বললাম, মা এবার কার বাড়িতে গিয়েছে, সাচ্চু ভাইয়ের নাকি বাচ্চু ভাইয়ের? এবার মনে হয় বাচ্চুর বাড়িতে গিয়েছে, গতবার গিয়েছিল সাচ্চুর বাড়িতে। বলল বাবা। তুমি নিশ্চয়ই এখনো কিছু খাওনি? না রে মা, আমার ক্ষুধা নেই। ক্ষুধা নেই নাকি খাবার নেই? বাবা অসহায় চোখে আমার দিকে তাকালো, যার অর্থ খাবার নেই। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই আমি বাবার চোখে আত্মবিশ্বাস দেখতে পেলাম চরম এক কনফিডেন্স। আমার বাবা কখনোই নিজেকে অসহায় ভাবতে পারত না। সন্তানদের সামনে তো একেবারেই না। কঠিন অসহায়ত্বের মধ্যেও বাবা সহায় খুঁজে পেত। কথায় কথায় বাবা বলতো, আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছেন ফেরেশতাদের চেয়েও বেশি, আর সেই মানুষ নিজের রিজিক নিজে জোগাড় করতে পারবে না, এটা কি কোনো কথা? বাবা এবারও একই কথা বলল। কথাটা বলেই বাবা সোজা হয়ে দাঁড়ালো, মাজায় শক্ত করে গামছাটা বেঁধে আমাকে বলল, তুই এসেছিস, এবার খাবার জোগাড় হবে, ঘরে চাল আছে, এখন দরকার তরকারি। বল তুই কি খাবি? আমি মোরগের গোস্ত দিয়ে ভাত খাবো, হাসতে হাসতে বাবাকে বললাম। আমার আসলে তখন মোরগের মাংসের প্রতি কোনো লোভ ছিল না। সুরাইয়া ম্যাডামের বাড়িতে আমি প্রতিদিনই পোলাও মাংস খাই, মিষ্টি মিঠাই খাই। খাদ্য তখন আমার কাছে কোনো দামি জিনিস না। আমি বাবাকে মোরগের মাংসের কথা বললাম,
কারণ আমি বাবার ক্ষমতা পরীক্ষা করতে চেয়েছিলাম। ভেবেছিলাম দেখি বাবা আমাকে মাংস খাওয়াতে পারে কিনা। বাবা আমার আবদারকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করল, বলল তাই সই, আজ আমরা মোরগের মাংসই খাবো, চল আমার সাথে। এরপর বাবা ঘরের ভেতর গেল আর নতুন অপারেশনের যন্ত্রপাতি সাথে নিল। বাবা নিল কয়েক মুঠ চাউল, একটা ছোট কোদাল আর একটা বড় হার্ডবোর্ড কাগজের বাক্স, যে ধরনের হার্ডবোর্ড কাগজের বাক্সে নতুন টিভি ফ্রিজ ঢোকানো হয়। এরপর বাবা ঘরের দরজা বন্ধ করে আমাকে বলল, চল আমার সাথে চল। আমি বাবাকে কোনো প্রশ্ন করলাম না, নীরবে বাবার পিছন পিছন হাঁটতে লাগলাম। ততদিনে আমি জানি বাবার বুদ্ধি কত ধারালো। আমি আরও একটা ম্যাজিক দেখার আশায় বাবার সাথে গেলাম। বাবা আমাকে নিয়ে গেল গোরস্থানের পূর্ব পাশে। সেই দিকটা আরও বেশি নির্জন। গোরস্থানের এই পাশটায় লোকজন না এলেও পশু পাখি আসে। এখানে গরু ছাগল চড়ে, হাঁস মুরগিরা ঘাসের ফুল খায়। আমরা যখন গোরস্থানের এই পাশে এলাম তখনও দেখলাম একপাল হাঁস মুরগি সেখানে খাবারের সন্ধানে ঘোরাঘুরি করছে। বাবা তার মিশনের প্রথম পর্বে কোদাল দিয়ে মাটিতে ৮-১০টা গর্ত খুলল। গর্তগুলো গোরস্থানের চত্বরে ছড়ানো ছিটানো। এক গর্তের সাথে আরেক গর্তের দূরত্ব ৪-৫ ফুট। গর্ত খোঁড়া শেষ হলে বাবা সেই গর্তের ভিতর কিছু চাউল ছিটালো। তারপর বাবা হার্ডবোর্ডের বাক্সটা ছিঁড়তে শুরু করলো। বাক্স ছিঁড়ে বাবা হার্ডবোর্ডের অনেকগুলো চৌকো টুকরো বানালো। টুকরোগুলো ৮-১০ ইঞ্চি লম্বা এবং ৮-১০ ইঞ্চি চওড়া। পারফেক্ট হার্ডবোর্ড স্কোয়ার, ঠিক গর্তের মাপের স্কোয়ার। হার্ডবোর্ড ছেঁড়া শেষ হলে বাবা চারকোনা হার্ডবোর্ড টুকরোগুলো ঠিক মাঝখানে গোল করে ছিদ্র করল। এরপর বাবা মাঝখানে ছিদ্র করা সেই চারকোনা হার্ডবোর্ড দিয়ে গর্তগুলো ঢেকে দিল, যেই গর্তের ভিতর আগে চাউল ছিটানো হয়েছে। সবগুলো গর্ত ঢাকার পর বাবা হার্ডবোর্ডের ওপর কিছু চাউল ছিটালো। সবশেষে আমাকে বলল, চল কাজ শেষ, এখন আমরা ওই গাছের আড়ালে লুকাবো। আমি বাবার সাথে গাছের আড়ালে গিয়ে বাবাকে জিজ্ঞাসা করলাম, এখন কি হবে? বোকা, মুরগি ধরা পড়বে, উত্তর দিল বাবা। আমি তখনও পর্যন্ত জানতাম কেবল মানুষের ক্ষেত্রেই বুদ্ধির কম বেশি হয়, কারো বুদ্ধি কম আবার কারো বুদ্ধি বেশি। আমি ভাবতাম অন্য প্রাণীর ক্ষেত্রে এমনটা হয় না, তাদের সবার বুদ্ধি সমান। যেমন গরুদের মধ্যে পণ্ডিত গরু বলে কোনো গরু নেই, আবার গাধা গরু বলেও কোনো গরু নেই। সব গরুর সমান বুদ্ধি। কিন্তু কিছুক্ষণ পরেই আমার ধারণা ভুল বলে প্রমাণিত হলো। আমি দেখলাম অন্য প্রাণীদের মধ্যেও বোকা বুদ্ধিমানের শ্রেণীভেদ আছে। গাছের আড়াল থেকে দেখতে পেলাম একদল মুরগি হার্ডবোর্ডের উপর ছিটানো চাউল ঠুকরে ঠুকরে খাচ্ছে। একটু পর কিছু মুরগি ঠোঁট এবং পায়ের নখ দিয়ে হার্ডবোর্ডগুলো সরানোর চেষ্টা করতে লাগলো। তারা নিশ্চয়ই হার্ডবোর্ডের ছিদ্র দিয়ে দেখতে পেয়েছে গর্তের ভিতর আরও চাউল আছে, কিংবা হয়তো চাউলের গন্ধ পেয়েছে। তারা হার্ডবোর্ড সরিয়ে সেই চাউল খেতে চায়। তবে কিছু বোকা কিংবা লোভী মুরগি গর্তের ভিতরের চাউল খাবার জন্যে শর্টকাট রাস্তা বেছে নিল। তারা বাবার পাতা ফাঁদটা বুঝতে পারেনি। ওই লোভী এবং বোকা মুরগিগুলো হার্ডবোর্ড সরানোর কোনো চেষ্টাই করল না। তারা হার্ডবোর্ডের মাঝখানের ছিদ্র দিয়ে গর্তের ভিতর গলা ঢুকিয়ে চাউল খেতে শুরু করল। আর তখনই বাবা বলল, এই তো কাজ হয়েছে, তাড়াতাড়ি বাইরে আয়। বাবা গাছের আড়াল থেকে এক ছুটে গেল মুরগিদের কাছে। বাবার পিছন পিছন আমিও গেলাম। আমাদের শব্দ পেয়ে মুরগির দল ঝটফট উড়ে পালালো, কিন্তু 5টা মুরগি উঠতে পারল না। তাদের গলা আটকে গিয়েছিল হার্ডবোর্ডের ছিদ্রের ভিতর। তারা না পারল গলা বের করতে, না পারল হার্ডবোর্ড সরাতে। বাবা হার্ডবোর্ডগুলো চিকন পেরেক দিয়ে আটকে দিয়েছিল মাটির সাথে।
আমরা ৫টার মধ্যে ৩টা মুরগি ধরতে পারলাম। ২টো মুরগি ধরা পড়ার ঠিক আগ মুহূর্তে গলা বের করতে পেরেছিল। ৩টার মধ্যে বাবা ধরল ২টো আর আমি ধরলাম ১টা। তারপর বাবা আমাকে জিজ্ঞাসা করল, কিরে, মুরগির মাংস খাবি নাকি মোরগের মাংস খাবি? মোরগের মাংস খাবো। ঠিক আছে, তোর যা ইচ্ছা। এই বলে বাবা মোরগটা রেখে মুরগি ২টো ছেড়ে দিল। তারপর আমরা সেই মোরগের মাংস দিয়ে দুপুরের ভাত খেলাম। এখন বলেন কামাল সাহেব, এই পদ্ধতিতে মুরগি ধরাকে আপনি কি চুরি বলবেন নাকি শিকার বলবেন? চুরি আর শিকারের মধ্যে পার্থক্য কি শিরিন বানু? আর্ট কামাল সাহেব, আর্ট, উত্তর দিল শিরিন বানু। চুরি আর শিকারের মধ্যে পার্থক্য হচ্ছে আর্ট। তা আপনার বাবা কি এই আর্টের কারণেও জেলে গিয়েছিলেন? হ্যাঁ, সেবার বাবা আরো বড় স্কেলে মুরগি শিকার করতে গিয়েছিল। বলতে পারেন বাবা সেবার গণহত্যার অভিযোগে জেলে গিয়েছিল, মুরগির গণহত্যা। সেটা কিরকম? সেটা একটু নির্মম। আমাদের বাড়ি থেকে মাইল ৩ দূরে চাচড়া নামক এলাকায় তখন বেশ কয়েকটি মুরগির ফার্ম ছিল। যশোর শহরের বেশিরভাগ মুরগির চাহিদার যোগান আসত ওই ফার্মগুলো থেকে। প্রতিটা ফার্মে মুরগির খাবারের জন্য একটা লম্বা ট্রেতে পানি দেওয়া হতো। ফার্মের মুরগিরা খাবার খেত আর একটু পরপর সেই ট্রে থেকে পানি পান করত। সেবার বাবা করল কি, ওষুধের দোকান থেকে কয়েক পাতা ঘুমের ওষুধ কিনল। তারপর সেই ঘুমের ট্যাবলেট গুঁড়ো করে ১ বোতল পানিতে মেশালো, বানালো ঘুমের সিরাপ। তারপর মধ্যরাতে বাবা সেই ঘুমের সিরাপ ঢেলে দিল ফার্মের মুরগিদের খাবার পানির ট্রেতে। পরদিন খুব ভোরে বাবা গেল সেই মুরগির ফার্মের সামনে। বাবা দেখল ফার্মের মালিক একটার পর একটা অচেতন মুরগির খাঁচায় ভরছে আর নীরবে চোখের পানি মুছছে। বাবা তখন ফার্মের মালিককে জিজ্ঞাসা করল, কি ব্যাপার ভাই, মুরগির এই অবস্থা কেন, কি হয়েছে? ফার্মের মালিক কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমার উপর গজব পড়ছে ভাই। ২৫০ মুরগির মধ্যে ৩০টা শেষ। এক রাতে মুরগি মরে সাফা হয়ে গিয়েছে রে ভাই। বিনা মেখে আমার উপর ঠাডা পড়ছে। তা এখন এই মরা মুরগির কি করবেন? বাবা জিজ্ঞাসা করল। দেখি, সকাল সকাল বাজারে নিয়ে দেখি, কেউ হয়তো কম দামে কিনতেও পারে। মুরগির শরীর এখনো গরম আছে। বলেন কি ভাই? বাবা অবাক হবার ভান করল। কি না কি রোগে আপনার মুরগি মরেছে, তার কি কোনো ঠিক ঠিকানা আছে? এই মরা মুরগি যে মানুষ খাবে, মুরগির রোগও তো তারে ধরবে। আপনার এই মুরগি খেয়ে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে তো আপনার ফাঁসি হবে। বাবার কথা শুনে হাত পা কাঁপতে শুরু করলো ফার্মের মালিকের। সে বাবার কাছে উল্টো পরামর্শ চাইল। বলল, তাহলে এখন কি করব ভাই? আপনি আমার কাছে মুরগিগুলো বিক্রি করেন, বলল বাবা। বাবা জানে মুরগিদের কিছুই হয়নি, ঘুমের ওষুধ খেয়ে তারা অচেতন হয়ে গিয়েছে। আপনি মরা মুরগি দিয়ে কি করবেন? জ্যান্ত করব। কিভাবে? দেখেন ভাই, আমি মরা মুরগি দিয়ে কি করব তা আপনার জানার দরকার নেই। আপনি মুরগিগুলো বিক্রি করবেন কিনা তাই বলেন। হ্যাঁ করব। তাহলে এই নেন। এই বলে বাবা ৫০ টাকার একটা নোট দিল ফার্মের মালিকের হাতে। ফার্মের মালিক অবাক হয়ে বাবাকে জিজ্ঞাসা করল, এটা কি দিলেন ভাই? ৩২টা মুরগির দাম ৫০ টাকা? বাবা উত্তর দিল, না ভাই, ৩২টা মুরগির দাম ৫০ টাকা না, ৩২টা মুরগির দাম ৩০ টাকা। আপনি আমাকে ২০ টাকা ফেরত দেন। আপনি ভুলে যাচ্ছেন আমি আপনার কাছ থেকে মুরগি কিনছি না, মুরগির লাশ কিনছি। ফার্মের মালিক ভেজা চোখে একবার ৩২টা মুরগির দিকে তাকায়, আরেকবার বাবার দিকে তাকায়। অবশেষে কোনো উপায় না দেখে সে বাবাকে ২০ টাকা ফেরত দিল। বাবা ৩২টা ঘুমন্ত মুরগি একটা খাঁচায় ভরল। এরপর খাঁচাটা মাথায় নিয়ে রওনা দিল বাড়ির দিকে। মাঝপথেই ঘুম ভাঙল কিছু মুরগির। তারা খাঁচার ভিতর ছটফট করতে শুরু করল। তাদের চিৎকার চেঁচামেচিতে আরও কিছু মুরগির ঘুম ভাঙল। তারাও লাফালাফি শুরু করল। এভাবে বাবা যখন বাড়িতে ফিরল, তখন প্রায় ১৭-১৮টা মুরগি আবার জ্যান্ত হয়ে উঠল।
বাকি 8টা মুরগির ঘুম ভাঙল দুপুর 12টার দিকে। তবে 7টা মুরগির ঘুম আর ভাঙল না। তারা সম্ভবত অতিরিক্ত ঘুমের সিরাপ খেয়ে ফেলেছিল। বাবা সেই 7টা মুরগি জবাই করল, তাদের চামড়া ছাড়ালো, ছোট ছোট টুকরো করলো, তারপর মাকে বলল রান্না করো। মা হঠাৎ বাড়িতে এতগুলো মুরগি দেখে বাবাকে 1000টা প্রশ্ন করেছিল। এত মুরগি কোথায় পেলে? চুরি করনি তো? মুরগির ব্যবসা আবার কবে থেকে শুরু করলে? ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাবা এমন কোনো অনৈতিক কাজ করে না যার কোনো নৈতিক ব্যাখ্যা তার কাছে নেই। মা বাবাকে 1000 প্রশ্ন করলে বাবা 2000 উত্তর দিল। প্রতিটা উত্তরই যুক্তিযুক্ত, ফুল অফ লজিক। মা বুঝতে পারছিল বাবা সব বানিয়ে বানিয়ে বলছে। তারপরেও মা সেটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারল না। কথার কারসাজিতে মা হার মানল বাবার কাছে। মা বিশ্বাস করতে বাধ্য হল এই মুরগির মাংস 100% হালাল। অবশেষে মা রান্না করল সেই 7টা মুরগি। মনে মনে মা হারাম হালালের ভার ছেড়ে দিল আল্লাহর আর বাবার হাতে। আমরা 4-5 দিন ধরে সেই মুরগির মাংস খেলাম। 1 প্লেট মাংস আর অল্প একটু ভাত। সবাই ভাত দিয়ে মুরগি খায়, আর আমরা মুরগি দিয়ে ভাত খেতে থাকলাম। বেঁচে যাওয়া মুরগিগুলো দিয়ে আপনার বাবা কি করলেন? আমি আগ্রহ নিয়ে জানতে চাইলাম শিরিন বানুর কাছে। বাবা সেগুলো বাজারে বিক্রি করল। তবে বাবা সব মুরগি একসাথে বিক্রি করল না। বাবা প্রতিদিন 4-5টা করে মুরগি বাজারে নিয়ে যেত, এক এক দিন এক এক বাজারে। বাবা এক বাজারে 2 বার যেত না। এইভাবে মুরগি বিক্রি করতে করতে যখন বাবার স্টক শেষ হয়ে গেল, তখন বাবা আবার নতুন অপারেশনের জন্য প্রস্তুতি নিল। এবার 1 বোতল ঘুমের সিরাপ নিয়ে গেল অন্য একটি মুরগির ফার্মে। আপনার বাবা কি শেষ পর্যন্ত ধরা পড়েছিল? হ্যাঁ। কিভাবে? বাবা তার প্রতিটা অপারেশনের সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করত, যে কারণে সে এক এলাকার মুরগির ফার্মে 2 বার যেত না। বাবা তখন খুঁজে খুঁজে বের করেছিল যশোর জেলার কোন কোন অঞ্চলে মুরগির চাষ হয়। সে একবার যদি দক্ষিণ অঞ্চলে অপারেশন করে, তো পরের বার যায় উত্তর অঞ্চলে। বাবা ভাবত মাঠ বড় করে খেললে ধরা পড়ার সম্ভাবনা কম থাকে। তবে সে জানত না খারাপ খবর বাতাসেরও আগে ছড়ায়। বাবার কৃতকর্মের খবরও ছড়িয়ে পড়ল বাতাসের আগে। মাঝে মধ্যেই কোনো না কোনো মুরগির ফার্মে এক রাতে 30-40টা করে মুরগি মরছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। এর পিছনে নিশ্চয়ই কারো না কারো হাত আছে। এই ভাবনা থেকে ফার্মের মালিকরা তাদের ফার্মের নিরাপত্তা আরও বাড়িয়ে দিল। আর তখনই ধরা পড়ল আমার বাবা। এক রাতে 12 বাজারের এক মুরগির ফার্মে পানিতে ঘুমের ওষুধ মেশানোর সময় ধরা পড়ল বাবা। ফার্মের চৌকিদার বাবাকে হাতে নাতে ধরে ফেলল। চৌকিদারের চিৎকারে প্রথমে ছুটে এলো ফার্মের মালিক আর তার 3 জোয়ান ছেলে। সবাই মিলে বাবাকে বাঁধল গাছের সাথে। তারপর খবর দেওয়া হলো গ্রামের মানুষদের। সেই রাতে যেন বাজার বসল মুরগির ফার্মে। কয়েক শত মানুষ চোখের নিমিষে হাজির হলো মুরগি চোর দেখতে। বাবা সেবার হিসাবে বড় একটা ভুল করে ফেলেছিল। সে জানত না ওই মুরগির ফার্মের মালিক এলাকার চেয়ারম্যান, প্রভাবশালী মানুষ। তার কাছে ধরা পড়লে মুক্তি পাবার সম্ভাবনা একেবারে শূন্য। বাবা মধ্যরাতে শত শত মানুষের সমাগম দেখে ঘাবড়ে গেল। বারবার ফার্মের মালিককে বলতে লাগলো, চেয়ারম্যান সাহেব, পুলিশকে খবর দেন, আমাকে জেলে দেন, আপনি না আইনের লোক। বাবার কথায় চেয়ারম্যান হাসল, বলল, পুলিশরে তো ডাকবই, কিন্তু তার আগে আমরা তোরে একটু খাতির যত্ন করব না? হাজার হোক তুই আমাগো নিশি রাইতের কুটুম।
তোরে যত্ন না করলে কি হয়? আমাকে একটা শখ আহ্লাদ আছে না। এরপর চেয়ারম্যান চিৎকার করে বলল, কিরে আব্বাস, গেলি কোথায়? রামদা নিয়ে আয়। আব্বাস হাসতে হাসতে 3 হাত লম্বা এক রামদা নিয়ে এলো। তারপর সেই রামদা বাবার সামনে বালি দিয়ে ধার দিতে শুরু করল। শখানেক মানুষ তখন গোল হয়ে দেখছে রামদায় ধার দেয়া। রক্ত দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে শত মানুষের 100-2 চোখ। তারা মুরগি চোরের রক্ত দেখতে চায়। চাচা, মোখলেসরে খবর দিবেন না? চেয়ারম্যানকে জিজ্ঞাসা করল আব্বাস। মোখলেস আইতেছে, বলল চেয়ারম্যান। মোখলেস হচ্ছে অত্র এলাকার জল্লাদ। চেয়ারম্যান সাহেব নিজের হাতে কাউকে শাস্তি দেন না। তার হাত অতি পরিষ্কার, সেখানে কোনো রক্ত নেই। চেয়ারম্যান সাহেব তার বিচারে যাকে যে শাস্তি দেন সেই শাস্তি কার্যকর করে মোখলেস। এবারও তাই হবে। মুরগি চোরের যে শাস্তি বরাদ্দ করবে চেয়ারম্যান, সেটা কার্যকর করবে মোখলেস। ঘণ্টাখানেক পর মোখলেস এসে দাঁড়ালো বাবার সামনে। জল্লাদ মোখলেসের নাম বাবাও শুনেছে। যশোর জেলায় নাকি মাত্র একজন মানুষ আছে যে এক কোপে মানুষের কল্লা ফেলে দিতে পারে। সে হচ্ছে মোখলেস। এই কাজ সে নাকি আগেও কয়েকবার করেছে। মোখলেসকে দেখে বাবা খুব ভয় পেল। চেয়ারম্যানের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো বাবা। আপনার পায়ে পড়ি চাচা, আমাকে পুলিশে দেন, আমাকে মোখলেসের হাতে দিয়েন না। চেয়ারম্যান খপ করে বাবার চুল খামচে ধরল। বাবার চোখে চোখ রেখে বলল, তোর তো দেহি আইনের উপর বিরাট আস্থা। তা আইন তো মানুষই বানায় নাকি রে বাবু? আমরা কি মানুষ না? আমরা কি আইন বানাইতে পারি না? তুই তো আইনের জেলে অনেকবার খাটছিস, তাতে কি কোনো লাভ হইছে? তুই কি ভালো হইছস? এইবার আমার আইনের তেলেসমাতি দেখ। তোরে আমার মরা মায়ের কসম, আজ থেকে তুই একদম ভালো হয়ে যাবি, একেবারে তারের মতো সোজা হয়ে যাবি। অতঃপর চেয়ারম্যান তার রায় ঘোষণা করল। চিৎকার করে মোখলেসকে বলল, এক কোপে বাবুর হাতের একটা আঙ্গুল কাইটটা ফেলা, দেখিস যেন 2 কোপ না লাগে। কোন আঙ্গুল কাটবো চাচা? জিজ্ঞাসা করল মোখলেস। ছোট আঙ্গুল কাট, কেড়ি আঙ্গুল। কোন হাতের কেড়ি আঙ্গুল চাচা? ডান হাতের না বাম হাতের? ডান হাতের। তারপর চেয়ারম্যানের লোকেরা কালো কাপড় দিয়ে বাবার চোখ বেঁধে দিল। বাবার ডান হাতটা রাখল একটা কাঠের গুঁড়ির ওপর। মোখলেস দা উঁচিয়ে কোপ দেবার ঠিক আগ মুহূর্তে বাবা বলল, চেয়ারম্যান চাচা, আমার একটা শেষ ইচ্ছা ছিল। কি? আমার কেড়ি আঙ্গুলটা কাটবেন না। কেড়ি আঙ্গুলের বদলে অন্য একটা আঙ্গুল কাটেন। কেন? কেড়ি আঙ্গুল কাটব না কেন? চাচা, আমার একটা মেয়ে আছে। মেয়েটা আমার বড় আদরের। তার নাম শিরিন, শিরিন বানু। সে আমার কলিজার টুকরা। মেয়েটা আমার বড়ই অভাগী চেয়ারম্যান সাহেব। ক্ষুধা ছাড়া আর কিছুই আমি শিরিনকে দিতে পারিনি। ছোটবেলা শিরিন এক ফোঁটা দুধের আশায় সারা রাত আমার এই কেড়ি আঙ্গুলটা চুষত। আমার এই আঙ্গুলটা বড়ই স্মৃতিময় চেয়ারম্যান সাহেব। এইটা আপনি কাটবেন না, আপনার পায়ে পড়ে চাচা। চেয়ারম্যানের মনে দয়া জন্মালো বাবার করুণ কাহিনী শুনে। সে তার রায় বদল করল। ঘটনাস্থান ত্যাগ করার আগে চেয়ারম্যান মোখলেসকে আদেশ দিল, মোখলেস, বাবুর কেড়ি আঙ্গুলের পাশের আঙ্গুলটা কাট। চেয়ারম্যানের রায় কার্যকর করল মোখলেস আর তার সাঙ্গপাঙ্গরা। বাবার 2 পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা হলো।
যাতে আঙুল কাটার সময় বাবা ছটফট করতে না পারে। তারপর 4-5 জন অসুরের মতো মানুষ বাবাকে শক্ত করে চেপে ধরল মাটির ওপর, ঠিক যেমন কুরবানির পশুকে মাটিতে শুইয়ে তাকে চেপে ধরা হয়। বাবার হাত লম্বা করে একটা আঙুল রাখা হলো কাঠের গুঁড়ির ওপর। বিসমিল্লাহ বলে কোপ দেন মোখলেস ভাই। আব্বাসের কথা শেষ হবার আগেই মোখলেস কোপ দিল বাবার আঙুলের ওপর। এক কোপে বাবার একটা আঙুল ছিটকে পড়ল কয়েক ফুট দূরে। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগল বাবার হাত থেকে। সেই রক্ত এসে লাগল মুখলেসের মুখে ও শরীরে। বাবা গগন বিদারী চিৎকার দিল, আল্লাহ, আল্লাহ রে! চেয়ারম্যানের লোকেরা এরপর বাবার মুখে জোর করে ঢেলে দিল ঘুমের সিরাপ, যে সিরাপ বাবা মুরগির খাবার পানিতে মেশাতে চেয়েছিল। একসময় কাঁপতে কাঁপতে ঠান্ডা হয়ে এলো বাবার শরীর। বাবা জ্ঞান হারালো। পরদিন বিকালে জ্ঞান ফিরল বাবার। বাবা দেখল সে শুয়ে আছে হাজতের মেঝেতে, তার ডান হাতে ব্যান্ডেজ, সারা শরীরে প্রচণ্ড ব্যথা, মাথাটা পাথরের মতো ভারী। বাবা বুঝতে পারল তাকে অজ্ঞান অবস্থায় হাজতে আনা হয়েছে। শিরিন বানু খুব ভালো গল্প বলতে পারেন। তিনি থেমে থেমে এমনভাবে তার বাবার আঙুল কাটার দৃশ্যের বর্ণনা দিচ্ছিলেন যে আমি আমার মনের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সেই দৃশ্যটা। শিরিন বানুর গল্প শেষ হলে আমি তাকে বোকার মতো একটা প্রশ্ন করলাম। তাকে জিজ্ঞাসা করলাম, ছোটবেলা আপনি কি সত্যিই আপনার বাবার কেড়ে আঙুল চুষতেন? শিরিন বানু আমার ভুল ভাঙিয়ে দিলেন। বললেন, আপনি আমাকে ভুল প্রশ্ন করেছেন কামাল সাহেব। আপনার জিজ্ঞাসা করা উচিত ছিল সেই চেয়ারম্যানের কি শাস্তি হয়েছিল। আমার বাবার আঙুল কাটার অপরাধে তাকে কি পুলিশ গ্রেফতার করেছিল? আই এম সরি শিরিন বানু, বললাম আমি। তবে আমার ধারণা সেই চেয়ারম্যানের শাস্তি হয়নি, তাকে পুলিশ গ্রেফতার করেনি। আপনার ধারণা ঠিক কামাল সাহেব। আমার বাবা জীবনে যত খারাপ কাজ করেছে তার প্রতিটা শাস্তি সে কড়াই গণ্ডায় পেয়েছে। এমনকি যেসব খারাপ কাজ বাবা করেনি কিন্তু তার পক্ষে করা সম্ভব, সেসব কাজেরও শাস্তি সে পেয়েছে। জানেন কামাল সাহেব, আমার বাবা প্রায় বলতো, আইন আসলেই অন্ধরে মা, সে বড় লোকদের দেখতে পায় না। বাবার কথাটা পুরোপুরি ঠিক কামাল সাহেব। আইন তখনই যথার্থভাবে কাজ করে যখন তাকে দুর্বলের ওপর প্রয়োগ করা হয়। গল্পতরু চ্যানেলে আপনারা শুনছিলেন মোহাম্মদ সাইফের উপন্যাস কালো অধ্যায়। পড়ছিলাম এর 3য় পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।